প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটা ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে। আজকে কোনো রেসিপি বা ঘরের কোনো কাজকর্ম আপনাদের শেয়ার করব না, আজকে কিছু কথা শেয়ার করব। তো মিম আপুকে নিয়ে কিছু কথা বলবো আমি। মিম আপু, তারপর তিশা আপু, তারপর শারমিন আপু, মানে এদের সবার ব্লগ আমি দেখি, মানে বাপ্পি ভাই, এদের সবার ব্লগে আমি মাঝে মাঝে খেয়াল করি যে তারা কতটা মানে ফ্যামিলিগত সমস্ত সমস্যা ভালোবাসা সব কিছুই আপনাদের সাথে তুলে ধরে। তো আমার খুব ভালো লাগে এদের ভিডিও, যে ফ্যামিলিগত অনেক কিছু কিন্তু তারা দেখায় না, তারপর মনে করেন কাজকর্মটা কিন্তু কম দেখায়, তারপর তাদের কত মানুষ কত ভিউয়ার্স দেখে। তো মিমাপুর কথা বলবো যে মিমাপুর মানে আমি প্রেগনেন্ট অবস্থায় তার যে কত খারাপ কন্ডিশন গেছে আমি ভিডিওতে দেখতে পাইছি। আল্লাহ মাফ করুক, এই খারাপ কন্ডিশনগুলো আমারও গেছে জীবনে। তো আমার তো অনেক রিস্ক ছিল। আমার দীর্ঘ ৯ মাস আমার ছোটোবেলার ছেলের বেলায় মানে একদম বেড রেস্টে থাকতে হয়েছে ৯ মাস। মানে আমার খুব মানে এটা জরায়ু আর মানে এটাকে বলে ফুলটা মনে করেন একদম চ্যাপ্টা হয়েছিল। তো আমি মনে করেন যদি কাজকর্ম করতাম তো আমার মিসক্যারেজ হয়ে যেত। আল্লাহ মাফ করুক। আল্লাহ অনেক বিপদের উপর দিয়ে আল্লাহ আমাকে মানে আমার সন্তানকে পৃথিবীতে আনছে। আনার পরও তার 22.8 জন্ডিস ছিল। তাকে এনআইসিইউতে রাখতে হয়েছে 7 দিন। তো বাঁচার কোনো কথা ছিল না। ডাক্তার বলছিল যে থেরাপিতে যদি না কমে তাহলে তাকে নাভি খুলে ব্লাড চেঞ্জ করতে হবে। যদি সে বাঁচে তো বাঁচতে পারে, না বাঁচলে নাও বাঁচতে পারে, এরকম কথা ছিল তার। মানে আল্লাহ, তো আল্লাহ সেখান থেকেও আল্লাহ উদ্ধার করছে আল্লাহ। তো মিমাফুর অবস্থা দেখে মিমাফু যখন তার মাকে ধরে কান্না করছিলেন, তো আমি ঠিক সেমভাবে যখন সিজারে গেছিলাম দ্বিতীয়বার, তখন আমি অনেক কান্না করছিলাম। প্রথমবার তো অনেক কান্না করছি, দ্বিতীয়বার কান্না করছি ভয়। মানে মিমাফুর মাও একটা অ্যাক্সিডেন্ট করলো, মানে খুব খারাপ লাগলো ওনার জন্য। উনি মানে এমনিতেও মানুষের একটু স্বাস্থ্য বেশি হইলে তার সমস্যা দেখা দেয় অনেক। যেমন আমারও হাঁটুর সমস্যা, তারপরে হাঁটতে পারি না ঠিকমতো। তো এই সমস্যাগুলো যারা মোটা হয় তাদের থাকে। তো ওনার আম্মা এমনিতেই একটু স্বাস্থ্যবান। তো মাশাআল্লাহ স্বাস্থ্যবান, তো ওনারও সমস্যা হাঁটাচলা এমনিতেও আমার আমার নিজের থেকে মনে হয় যে হতে পারে। তো সেই জায়গা থেকে মনে করেন যে আমি মনে করেন অনেক মায়া লাগলো যখন বের হয়ে গেছে। আমি সমস্ত স্ক্রিনশট দিয়ে রাখছি, যে আর আমার স্মৃতিগুলো তখন মনে পড়ছে যে মিমাপুর মতো আমার সেম অবস্থা ছিল। আমি হাসপাতালে গেছি, কাঁদতে কাঁদতে গেছি, মানে ভয়। তো এরকমই আমি গেছি। তারপর আবার বাচ্চা নিয়ে আসি। তো মিমা আপু কংগ্রাচুলেশন, তোমার মেয়ে হয়েছে শুনে খুব খুশি হয়েছি। মেয়ে হইলে আল্লাহর রহমত। তোমাকে আল্লাহ তাআলা 2টা মেয়ে দিছে, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তুমি আমি মনে করি আল্লাহ অনেক খুশি হইলে তার কন্যা সন্তান দান করে। তো তোমাকে আল্লাহ কন্যা সন্তান দান করছে তোমার জন্য। আমি জানি আমার ভিডিওটা হয়তোবা তোমার কাছে কোনোদিনও পৌঁছাবে না বা তুমি দেখবেও না, কিন্তু তাতে আমার খুব আফসোস হয় যে তুমি যদি আমার ভিডিওটা দেখতে। আম, আমার ভিডিওটা একটু মানে তোমাকে নিয়ে যে বানাইলাম, তোমার ভিডিওটা যে তুমি দেখতে, তো আমার খুব ভালো লাগতো। তোমার জন্য আমি অনেক দোয়া করছি, মন থেকে দোয়া করছি। আল্লাহ প্রত্যেকটা গর্ভবতী মা বাচ্চা যখন দুনিয়ায় আসে তখন মানে যখন সিজারে যায় তখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েই আসে। মানে তার অনেক কষ্ট হয়। তো সেইখান থেকে আমার খুব মায়া লাগলো, মানে আপুর জন্য। নিজেকে ওই জায়গাটা মানে আপু যেভাবে গেছে আমি ঠিক সেভাবে গেছি। তো নিজের জায়গাটা থেকেই আমি ওনাকে ফিল করছি, ওনাকে ভাবছি। তো মিম আপু, তোমার জন্য অনেক দোয়া, তোমার বাচ্চার জন্য অনেক দোয়া, তোমার বাচ্চাদের জন্য দোয়া, মানে তোমাদের পুরো ফ্যামিলিটা। তবে শারমিন আপুকে মানে তোমরা 2জন অনেক ভালো বন্ধু ছিলে একসময়। তো আমি 2জন ভালো বন্ধু আবার মিল হয়ে যাও আমি চাই, যে তোমরা 2জন ভালো বন্ধু, ভালো বোন। তোমাদের ভালো বন্ধুত্ব ছিল, বন্ডিংটা ভালো ছিল, এখন কেন থাকবে না? ননদ হিসেবে না থাকুক, স্বাস্থ্য বোন হিসেবে তো থাকতে পারে। ননদ হিসেবে সে যেমনই হোক তোমার চাচাতো বোন। তো যাও মানে জীবনে অনেক কিছু চলতে হলে মাফ করতে হয়, ভালোবাসতে হয়।
তো তুমি শারমিন আপুকে ফোন দিও, দুইজনে মিলেমিশে যেও। কারণ শারমিন আপুর মনে করেন যেমনই হোক সে কিন্তু বাঁচতে বাঁচতে খুব আদর করে যত্ন করে, এবার ভাবিদেরও খুব যত্ন করে, মানে ভাবিরও খুব যত্ন করে। এখন তোমার সাথে বন্ধুত্বটা বেশি ছিল, হয়তো বা ননদ সম্পর্কটা ওইরকম আসেনি, এই জন্য তোমার সাথে হয়তো বা মেলেনি। তুমি দুইজনে মিলে যেও, কারণ ওরে মানে তোমার বাচ্চাটাকে ফুপ্পির আদর থেকে বঞ্চিত করো না, দাদা দাদির আদর থেকে বঞ্চিত করো না। কারণ দাদি পাওয়া একটা আশীর্বাদ আমি মনে করি, ফুপি পাওয়া একটা আশীর্বাদ। এদের আদর অন্যরকম হয়, যেটা মায়ের হাতে হয় না। আবার মা যেটা দিতে পারে মায়ের মতো পৃথিবীতে কেউ হয় না, এরকমই। তবে তুমিও তোমার বাচ্চাটাকে সব কিছুর ফিল দিও। মানুষ এক জায়গায় থাকলে ঝগড়া ফাসাদ হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, এটা অন্য কোনো আহামরি কোনো ব্যাপার না। এক জায়গায় থাকলে মন কালাকালি হবে, ঝগড়া ফাসাদ হবে, তো আবার মিলে যেতে হবে। এইটাই হলো শ্বশুরবাড়ির সম্পর্ক, এমনই হয়, ওইটা নিয়েই বাঁচতে হয়। মনে কর ফালাই দেওয়া যায় না, কারণ তোমার স্বামীর সাথে তোমার ঝগড়া হয় না, তাহলে কি তুমি ফালাই দিতে পারো? দেও না। কিন্তু সংসার তার সাথে করতেই হয়। এই জন্য আমি মনে করি যে তোমরা এইটা মিটাই নিয়ে এখন তোমার বাচ্চাটাকে ফোন করে শারমিন আপুকে দেখতে দিও। এটা তোমার শ্রোতা, তোমার দর্শক, তোমার ভিউয়ার্স হিসেবে তোমার কাছে আমার চাওয়া, শারমিন আপুকে তুমি মাপ মানে দুইজন দুইজনকে মাফ করে দিও, দুইজন দুইজনকে ভালোবাসো। দুইজনকে বলছি আমি। শারমিন আপু যদি দেখো কখনো আমার ভিডিওটা, তুমিও তোমার ভাইয়ের বউ না, তোমার চাচাতো বোন হিসেবে মিলে গিয়েও দুইজন দুইজনকে মানে বুকে টেনে নিও। আমি মনে করি দুইজন দুইজনের সাথে মিলেমিশে চলবে। কারণ দূরত্ব মানুষের সম্পর্কটাকে না, বেশি দিন দূরত্ব মানুষের সম্পর্কটাকে ভুলিয়ে দেয়, সে ভুলতে দিও না। আমি মনে করি তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, তো সেটা আমার একদম তুচ্ছ মানুষ হিসেবে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি অত বড় কেউ না বা সেলিব্রিটি কেউ না, আমি তোমাদের ভিউয়ার্স হিসেবে আমি আজকে মনে কোনো ব্লগার হিসেবেও তোমাকে বলছি না, তোমাদেরকে বলছি না। মানে আল্লাহ তাআলা তো কত কিছুরে ক্ষমা করে দেয়, তো আমরা কি, আমরা তো সাধারণ মানুষ। তো মিম আপু, তোমার বাচ্চাটার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো। তোমার বাচ্চাটার প্রতি সত্যি ভালোবাসা রইলো। আমি দেখছি কাঁথায় মোড়ানো, কাঁথায় পেঁচানো, তো আমি কাছে থাকলে তোমার বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতাম। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।